রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় বোমা নিষ্ক্রিয় করতে কাজ করছে পুলিশ। এখনো পড়ে আছে এক জঙ্গির লাশ। ফায়ার ব্রিগেডের কাজ শেষ হলেই আমাদের বুম ডিসপোজাল ইউনিট তারা ভিতরে ঢুকবে। আমরা প্রাথমিকভাবে দেখেছি এবং জেনেছি যে 5টি গ্রেনেড ভিতরে আছে এবং 2টি লাইভ বেস্ট আছে। সূর্যভিলার বাসিন্দাদের গতিবিধি ছিল সন্দেহজনক, বলছেন এলাকাবাসী। এখনো আতঙ্ক। ওরা কারোর সাথে মিশতো না বা কোনো যোগাযোগ করতো না, বা কেউ গেলে ওরা দরজা ওইভাবে খুলতো না। এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব ভীত, সংকুচিত, আতঙ্কিত। এরকম ঘটনা কারো কাম্য নয়। নজরদারিতে আছে পলাতক জঙ্গিরা। জঙ্গি মাঝে মাঝেই আত্মপ্রকাশ করতে চেষ্টা করে। আমাদের এগুলি সবই নিয়ন্ত্রণে আছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মিজানুর রহমান কবির। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 6 মাসের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের অসংখ্য মামলা। অবহেলা আর অনিয়মই কারণ, বলছেন বিশিষ্টজনরা। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ বিজেএমসির। লাভবান হবেন চাষি, সুষ্ঠু পরিচালনা না হলে ভেস্তে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 3 মাসের মধ্যে মেটানো হবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা, জানালেন ওবায়দুল কাদের। 6 মাসের মধ্যে শেষ হবে সব কাউন্সিল। 90 জনের বেশি আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত। সোচি উপকূলে পাওয়া গেছে ধ্বংসাবশেষ। অসাম্প্রদায়িক চেতনায় সারা বিশ্বে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বর্ণিল সাজে সাজানো হয়েছে দেশের বিভিন্ন গির্জা। রাজধানীর দক্ষিণখানে সূর্যভিলায় বিস্ফোরক দ্রব্য উদ্ধারে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘটনাস্থলে এখনো পড়ে আছে এক জঙ্গির লাশ। ভিতরে জমে থাকা গ্যাস অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি টিম। এছাড়াও সকাল থেকেই সিআইডির ক্রাইম সিনের 5 সদস্যের একটি দল এবং বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বের হওয়ার পর শুরু হবে অরক্ষিত গ্রেনেড অপসারণের কাজ। শুক্রবার মধ্যরাতে দক্ষিণখানের পূর্ব আশকোনায় সূর্যভিলা নামের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় নিহত হয় 2 জঙ্গি এবং আহত হয় 1 শিশু। এছাড়াও 4 জঙ্গি আত্মসমর্পণ করে। ভিতরে যেহেতু প্রচুর গ্যাস রয়েছে, গ্যাস দূরীকরণ, সেই জন্য ফায়ার ব্রিগেড ইতিমধ্যে প্রবেশ করেছে। আমরা প্রাথমিকভাবে দেখেছি এবং জেনেছি যে 5টি গ্রেনেড ভিতরে আছে এবং 2টি লাইভ বেস্ট আছে। গ্রেনেডের মধ্যে 2টি বিপজ্জনক অবস্থায় আছে। বোম ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় বা প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা সেটা করবে। এগুলা ডিসপোজ আপ করার পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং আমাদের সিটি ইউনিটের ক্রাইম সিন ইউনিট কাজ করবে। এই মুহূর্তে দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা ভবনের সামনে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। দর্শক, আপনারা জানেন যে দক্ষিণখানের যে জঙ্গি বিরোধী অভিযানটি শুক্রবার রাতে থেকে শুরু হয়েছে রিপল 24 নামে, সেই অভিযানটি কিন্তু গতকাল শেষ হয়েছে। এখন অভিযান পরবর্তী কার্যক্রম চলছে। এখানে কাজ করছে তো ফায়ার সার্ভিস এখন এই মুহূর্তে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানা হয়েছে যে বাসাটির ভিতরে আসলে প্রচন্ড পরিমাণে গ্যাস জমে আছে, কারণ গতকাল বেশ কয়েক রাউন্ড কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই টিয়ার সেলের কারণে কিন্তু এবং বাসাটি বদ্ধ থাকার কারণে কিন্তু প্রচন্ড পরিমাণে গ্যাস জমে গেছে। এই
মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে স্মোক ফাইটার আছে, স্মোক ফাইটার থেকে ফাইটার দিয়ে সেই গ্যাসগুলো বের করার চেষ্টা করা হচ্ছে। গ্যাসগুলো বের করার পরই আমরা যেমনটি জানতে পেরেছি এবং আমাদেরকে সোয়াতের ডিসি প্রলয় কুমার জর্দা যেমনটি জানিয়েছেন যে এই গ্যাসগুলো বের করার পরই কিন্তু সেখানে বোম স্কোয়াড ঢুকে সেখানে আসলে সামগ্রিক পরিস্থিতি এবং বিষয়টি নিয়ে তারা আসলে কথা বলতেন। প্রলয় কুমার মজুমদার যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে 5টি গ্রেনেড রয়েছে বলে তারা মোটামুটি নিশ্চিত হতে পেরেছেন। এর মধ্যে 2টি গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় এবং যেটি বলা হয়েছে যে গ্রেনেডের উপর রিং থাকে, রিং খোলা অবস্থায় পড়ে আছে। তাই তারা আশঙ্কা করছেন যে হঠাৎ করে হয়তোবা সেখানে গেলে বা বিস্ফোরিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই কারণে তারা আরো কিছুক্ষণ ওয়েট করছে এবং প্রলয় কুমার জোয়ারদার আমাদেরকে আরেকটু যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত একটি রুম কিন্তু তালাবদ্ধ রয়েছে, যে রুমটিতে একটি শিশুর লাশ পড়ে আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই রুমটিতে হয়তোবা আরো কিছু গ্রেনেড থাকতে পারে, সেই রুমটিতে এখনো তারা প্রবেশ করতে পারেনি। তো এখন তারা আসলে মূলত অপেক্ষা করছে গ্যাসগুলো বের করে ফেলানোর জন্য। এই গ্যাসগুলো বের করে ফেলানোর জন্য আসলে তারা বলেছেন যে হয়তোবা আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বোম ডিসপোজাল ইউনিট আসলে বাড়িটির ভিতরে প্রবেশ করবে। এছাড়া এখানে কিন্তু রয়েছে সিআইডি ক্রাইম সিন ইউনিট, তারাও আসলে অপেক্ষা করছেন। তারা মূলত আসলে সমাপ্তিটি টানবেন এই যে অভিযান পরবর্তী যে কাজগুলো চলছে সেই কাজগুলি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বোম ডিসপোজাল ইউনিট যখন তাদের কাজ সম্পূর্ণ শেষ করে দিবেন এরপরে তারা ওখানে প্রবেশ করবেন। প্রবেশ করে আসলে ওখানে কি পাওয়া গেছে, মানে মামলার কারণে যে জিনিসগুলো দরকার পড়ে সেই জিনিসগুলো করবে। এখন পর্যন্ত আসলে আমার কাছে সর্বশেষ তথ্য যেটি ছিল যে বাসের ভিতর যে গ্যাসগুলো জমা রয়েছে সেই গ্যাসগুলো বের করছে ফায়ার সার্ভিস এবং অল্প কিছুক্ষণের মধ্যে বোম ডিসপোজাল ইউনিট বাসের ভিতরে প্রবেশ করবে। তো খবির, এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। শাহরিয়ার জামান দীপ জানাচ্ছিলেন দক্ষিণ খানের আশকোনার সূর্য ভিলা ভবনের সামনে থেকে সেখানকার এখনকার পরিস্থিতি। জঙ্গি আস্তানায় অভিযানের পর আজও থমথমে অবস্থা বিরাজ করছে দক্ষিণ খানের আশকোনা এলাকায়। আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ, ভাড়াটিয়াদের তথ্য পুলিশ সংগ্রহ করলেও তদন্ত না করার কারণেই আস্তানা গড়ার সুযোগ পেয়েছে জঙ্গিরা। পুলিশ বলছে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। অনলাইন ব্যবসায়ী পরিচয়ে পূর্ব আশকোনার 50 নম্বর বাড়ির নিচতলার এই ফ্ল্যাটটি চলতি বছরের 3রা সেপ্টেম্বর ভাড়া নেন জঙ্গি মাইনুল ওরফে মুসা। পূরণ করেন ভাড়াটিয়া তথ্য ফর্ম। তবে সেখানে নিজের পরিচয় গোপন করে নাম ধারণ করেন ইমতিয়াজ। মালিক কাতার প্রবাসী জামাল হোসেনের অবর্তমানে বাড়িটির দেখাশোনা করতেন মেয়ে জোনাকি। একটা ড্রেসিং টেবিল আর বেডশিট মানে ফ্যান আর লাইট লাগিয়ে গেছে। প্রতিবেশীরা জানান ভাড়া নেওয়ার পর থেকেই অনেকটা আড়ালেই থাকতেন বাড়ির সদস্যরা, কথা বলতেন না প্রতিবেশীদের সাথে। তবে রাতের বেলা নারী ও পুরুষের যাতায়াত ছিল বাড়িটিতে। ওরা কারোর সাথে মিশতো না বা কোনো যোগাযোগ করতো না, বা কেউ গেলে ওরা দরজা ওইভাবে খুলতো না, মানে পদে এইভাবে আড়ালে থাকতো আর কি। এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব ভীত, সংকুচিত, আতঙ্কিত। এরকম ঘটনা কারো কাম্য নয়। হুজুর টাইপের কিছু লোকজন যাতায়াত করতো ওখানে। আমরা মনে করতাম যে পাশে হয়তো মসজিদ, ওনারা হয়তো এখানে নামাজ টামাজ পড়তেছে বা এই করতেছে, কিন্তু মহিলাগুলো যেগুলো ছিল এগুলো পর্দাশীল ছিল। এদিকে নিরিবিলি ও শান্ত পরিবেশে হঠাৎ করে এমন আত্মঘাতী ঘটনা ঘটায় অনেকটা বিচলিত এলাকাবাসী। দাবি যাচাই করা হোক ভাড়াটিয়াদের দেয়া তথ্য। বাড়ি ভাড়া দিতে গেল ভয় সবার মাঝে বিরাজ করছে। ভাড়াটিয়ার যে তথ্যগুলো থানায় জমা দিচ্ছে, এই তথ্যগুলো থানায় পড়ে থাকলে চলবে না, এগুলো ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে তথ্যগুলো সঠিক নাকি এগুলা বেঠিক। এদিকে আত্মসমর্পণ করা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতা খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু এখন পর্যন্ত আমরা কাউকেই পর্যাপ্ত জিজ্ঞাসাবাদের জন্য আমরা পর্যাপ্ত কিন্তু সময় পাইনি, আমরা অবশ্যই যদি কেউ সম্পৃক্ত থাকে, যে সম্পৃক্ত থাকবে তাকেই আমরা গ্রেফতার করব। জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আশকোনায় জঙ্গি বিরোধী অভিযানে নিহত জঙ্গি সুমনের স্ত্রীর বোমার আঘাতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে তিনি একথা জানান। পুরো বডিটা যে ইনজুরিটা, ওই ইনজুরিটা হচ্ছে বোম ব্লাস্টের জন্য হয়েছে। পাশাপাশি আমরা তাদের শরীর থেকে পিলেট এবং বোমের অংশ আমরা উদ্ধার করেছি এবং আমরা মোটামুটি কনফার্ম এটা বোম ব্লাস্টে মারা গেছে। আর আমরা তার যেহেতু সে অজ্ঞাতনামা লাশ হিসেবে আমাদের কাছে আসছে, এটার জন্য আমরা ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য আমরা চুল এবং থাই মাসল রাখছি। পাশাপাশি আমরা বিছানা সংরক্ষণ করছি, এটা আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাবো।
আশকোনায় জঙ্গি বিরোধী অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের উৎস জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বিস্ফোরক এটি বিভিন্নভাবে সংগ্রহ করা যায়। এটি স্মাগল হয়ে যেমন বাংলাদেশে বিভিন্নভাবে আসে, আবার আভ্যন্তরীণভাবে আপনারা জানেন যে বিস্ফোরক তৈরি করা সম্ভব। নানা কৌশলে সন্ত্রাসীরা এগুলো গ্রহণ করে থাকে। সেই বিষয়গুলো কিন্তু আমরা গভীরভাবে তদন্ত করছি। মুসা জঙ্গিদের মধ্যে একজন এবং সে আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। দেশে জঙ্গি তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন শিগগিরই শীর্ষ জঙ্গিরা ধরা পড়বে। সকালে রাজধানীর শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সারা পৃথিবীতেই জঙ্গি আছে, তা আমাদের এখানে জঙ্গি মাঝে মাঝেই আত্মপ্রকাশ করতে চেষ্টা করে। আমাদের এগুলি সবই নিয়ন্ত্রণে আছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। সবসময় আমরা তাদেরকে অনুসরণ করে চলছি এবং তারা যে কোনো সময় ধরা পড়বে, এটা সত্যি। এবং আর সবচেয়ে বড় কথা হলো আমাদের জনগণ রুখে দাঁড়িয়েছে। দুপুরের সময় আরো থাকছে। পঞ্চম দিনের মতো বন্ধ আশুলিয়ার 55 পোশাক কারখানা। খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের সঠিক বাণী প্রচারেরও তাগিদ দেন তিনি। আমার বিশ্বাস তাদের শুভবুদ্ধির উদয় হবে, সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারবেন, যা এখানে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে পারবে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে পত্রিকা আরেকটা ছবি আছে, যে ছবি দেখে আমার সমস্ত অন্তরাত্মা কেঁদে উঠছে। একটা 4 বছরের শিশু গ্রেনেড দ্বারা ক্ষতবিক্ষত হয়ে হাসপাতালে পড়ে আছে। কেন? জঙ্গি আক্রমণ হয়েছে। জঙ্গি, মা জঙ্গি, বাবা জঙ্গি, জানি না সত্য কি অবস্থা জানি না। আমাদেরকে সঠিক ইসলামের যে বাণী, সেই বাণী নিয়ে সকলের ঐক্য সৃষ্টি করে আমাদেরকে দাঁড়াতে হবে। যে কোনো ভালো অর্জনকে বিতর্কিত করাই বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ায় যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যে অর্জন হয়েছে, সবাই কিন্তু বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এমনকি পরাজিত প্রার্থীও বলেছেন যে নির্বাচন সে রায় মেনে নিয়েছে। তারপরেও বিএনপি একের পর এক বিভ্রান্তিমূলক হাস্যকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এরা হচ্ছে তাদের সেই পুরনো অভ্যাস, যে কোনো ভালো অর্জনকে, ভালো ব্যবস্থাকে তারা বিতর্কিত করতে চায়। এই নির্বাচন ধারা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ 2019 সালেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনার নির্বাচন সরকারের অধীনে, এবং নির্বাচন কমিশন যেটা ভবিষ্যতে পুনর্গঠিত হবে তার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 3 মাসের মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সকালে চট্টগ্রাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিবাদমান গ্রুপগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সতর্ক করে দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে ছাত্রলীগের বিরোধ নতুন কিছু নয়, নানা গ্রুপ এবং উপগ্রুপে বিভক্ত এখানকার ছাত্রলীগের রাজনীতি। ওয়ার্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, কোথায় বিরোধ নেই, আবার বিভিন্ন নেতার নামে পরিচিতি পায় এসব গ্রুপ। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ বিরোধের মাত্রা তুলনামূলক বেশি। মূল সংগঠন আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিরোধ কম নয়, বরং তাদের বিরোধের প্রভাব পড়ছে ছাত্রলীগের মধ্যে। বিরোধ হচ্ছে এই যে তাদের যে ছোটখাটো সমস্যা নিয়ে তারা একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে, সেগুলো যেহেতু দেশের ভাবমূর্তি নষ্ট করছে, শুধু না আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে, সরকার ভাবমূর্তি নষ্ট করছে। এই অবস্থায় রবিবার সকালে বিবাদমান গ্রুপগুলির শীর্ষ নেতাদের সাথে হঠাৎ করে রুদ্রদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে পুলিশ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকেও ডাকা হয়। আগামী 3 মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের পার্টির অভ্যন্তরীণ
বিষয়গুলো আছে, যেখানে যেখানে সমস্যা আছে ওগুলো আমরা সমাধান করব। ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম দেখতে চাই না। এই বৈঠকে উপস্থিত পুলিশ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরোধ সম্পর্কে ধারণা নেন ওবায়দুল কাদের, দেন বেশ কিছু নির্দেশনাও। কোথাও মারপিট হয়, কোথাও খুন হয়, কোথাও আপোষ হয়, আমরা আপোষ করার চেষ্টা করছি। বসে ঐক্যবদ্ধ করার একটা ব্যবস্থা চলছে। বিতর্কিত কোনো কর্মকাণ্ডে কেউ যদি জড়িয়ে যায়, সে যে হোক, তার পরিচয় যে হোক, এটাতে আমরা জিরো টলারেন্সে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ছাত্র না অছাত্র কিংবা এলাকার কোনো একজন ছেলে যদি কোনো একটা অপকর্ম করে, এটাতে যদি মিডিয়া যদি এটা ছাত্রলীগ হিসেবে প্রকাশ করে, আমরা কিভাবে দায়ী ভার নিতে পারি বা নেওয়ার কিভাবে যায় বা কিভাবে এড়িয়ে যাওয়া যায়। বর্তমানে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজম নাসির কেন্দ্রিক দুটি দলের প্রাধান্য থাকলেও আরও অন্তত 4টি উপগ্রুপের আধিপত্য রয়েছে। একইভাবে ছাত্রলীগের রাজনীতি স্থানভেদে 5 থেকে 7 গ্রুপে বিভক্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আইনে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি বিচার। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের নথি ঘেঁটে দেখা যায় ঝুলে আছে এমন অসংখ্য মামলা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামি খুঁজে না পাওয়ার কারণেই বিচার থমকে যায়। বিশিষ্টজনরা বলছেন, মামলা সংশ্লিষ্টদের অবহেলা আর অনিয়মের কারণেই বিচার বিলম্বিত হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। আর যেন আমার মতন কোনো নারী যেন কষ্ট না করতে পারে, দ্রুত যেন এই মামলাগুলা বিচার করে, এই মামলার বিচার যেন আমি পাই, আর আমার বাচ্চা যেন সুন্দরভাবে হাসি মুখে তার বাবার কাছে ফিরে যেতে পারে, এটাই আমি আশা করি সরকারের কাছে। এ কান্না স্ত্রী ও সন্তানের অধিকার ফিরে পাওয়ার আকুতি। মামলার ঘানি টানতে টানতে দীর্ঘ 15 বছর পেরিয়ে গেছে, তবুও স্বামীর অধিকার ফিরে পাননি তানিয়া আক্তার নার্গিস। আর সন্তান মনির হোসেন 16 কোঠায় পা রাখলেও বাবার দেখা পায়নি। নার্গিসের বয়স যখন 13, তখন চাচাতো ভাই মুক্তার ভুঁইয়ার মৌখিক বিয়ের ফাঁদে পড়ে সন্তান সম্ভব হন। ডিএনএ টেস্টে সারাদিন যাই আমি মেডিকেলে বসে আছি, কিন্তু ও আসে নাই। ঢাকায় স্থাপিত 5টি নারী ও শিশু নির্যাতন দমন আদালতের নথি ঘেঁটে আইনি বিধান 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কোনো নজির খুঁজে পাওয়া যায়নি, বরং 15 বছরের বেশি সময় ঝুলে আছে অসংখ্য মামলা। এর জন্য আসামিদের হাজির করতে না পারাকে দায়ী করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এটার কারণটা হচ্ছে কি, 180 দিনের মধ্যে যদি শেষ করা না হয় তাহলে কি হবে, এই জিনিসটা সুস্পষ্টভাবে ছিল না। আসামিকে খুঁজে পাওয়া যায় না। এত বড় ঢাকা শহরে হাজার হাজার লোকের মধ্যে, কোটি কোটি লোকের মধ্যে তাকে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। আদালতের রেকর্ড বলছে, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মোট 11,763টি মামলা বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তির এই দীর্ঘসূত্রিতার জন্য ত্রুটিপূর্ণ আইন, বিচার সংশ্লিষ্টদের অবহেলা এবং অনিয়মকে দায়ী করছেন অ্যাডভোকেট সালমা আলী। আইন হলেও আইনের কিন্তু বিচারিক সমস্ত কিছু পুরনো আইনের আওতায় চলে। যেই কোর্টের বিচারক খুব কঠোর এবং খুবই অ্যাক্টিভ, দুটো নিষ্পত্তি করতে পারে, সেই কেস কেউ কিন্তু পারবে না। অথবা আমি প্রথম দায়িত্ব বলবো বিচারকদের। 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20 ধারায় 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান রয়েছে। এছাড়া 31 ক ধারায় নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি না হলে তার কারণ জানিয়ে সরকারকে অবহিত করারও বিধান রয়েছে। কিন্তু 16 বছরেও আইনের এই বিধান পালিত হয়নি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এর আনুষ্ঠানিকতাকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে দেশের বিভিন্ন স্থানের গির্জা। সকাল থেকেই বড়দিনের প্রধান প্রার্থনা, খ্রিস্ট জাগের মধ্য দিয়ে গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনেরই মূল আনুষ্ঠানিকতা। 2000-এরও বেশি বছর আগে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে ঠিক এভাবেই আলোকবর্তিকা হয়ে ধরা দেন ঈশ্বরপুত্র যীশু খ্রিস্ট। ঈশ্বরের অপার মহিমা ও মানবজাতিকে পাপাচার থেকে বিরত রাখতেই জেরুজালেমের বেথেলহেমে কুমারী মাতা মেরির কোলে জন্ম নেন তিনি। যিশুর জন্মদিনে তাই দারুণভাবে উচ্ছ্বসিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বিশ্বের নানান দেশের মতো বাংলাদেশেও বর্ণিল সাজ, প্রার্থনা আর ধর্মীয় গানে উদযাপিত হচ্ছে বড়দিন। উপহার সহ সান্তা ক্লজের উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে শিশুদের। সান্তা ক্লজ থেকে উপহার পেয়ে ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। যীশু খ্রিস্ট কালকে 12টায় জন্ম হয়েছে, এখন আশা করি সামনের বছরও ভালো যাবে। এটাই চাওয়া, ঈশ্বর যেন আমাদের ভালো মতো সৎ পথে এবং ভালো
বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবন কাটতে পারি। সব ধর্মের জন্য একসাথে বা এককভাবে সবাই মিলেমিশে থাকতে পারি, এটাই কামনা করি। মানব শান্তি ও মানব কল্যাণের মূল মন্ত্রকে সামনে রেখে যীশু খ্রিস্টকে স্মরণ করল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তাদের সবার প্রত্যাশা একটাই, নতুন বছর তাদের জীবনে শুভ বার্তা নিয়ে আসবে। এছাড়া রাষ্ট্রীয়, সমাজ এবং ব্যক্তি জীবন থেকে সাম্প্রদায়িকতা সহ সকল অপশক্তি দূর হয়ে শান্তি নিয়ে আসবে তাদের সবার জীবনে। যিশুর জন্মের 2000 বছর পরও বর্তমান অস্থিরতা মোকাবেলায় এখনো যেন সমানভাবে প্রাসঙ্গিক তার বাণী। যীশু খ্রিস্টের বাণী নিয়ে আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, তাহলে আমরা অবশ্যই এই জঙ্গলিবাদটা নির্মূল করতে পারবো। বড়দিনের প্রেরণা হচ্ছে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সবার মাঝে, সব ধর্মের মধ্যে শান্তি, এবং যিশু এসেছেন সব মানুষের জন্য। শাসকের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শোষিত ও নির্যাতিত মানুষের পক্ষে লড়েছিলেন যীশু খ্রিস্ট। এই কারণেই শাসকের নির্যাতনের শিকার হয়ে ক্রুশবিদ্ধ হয়েছিলেন ঈশ্বরপুত্র। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বড়দিনের আরো খবর জানবো সহকর্মী ফেরদৌস লিপির কাছ থেকে। তিনি রয়েছেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। তা চলছে এবং আপনি দেখছেন যে আমার চারপাশে যে আয়োজনগুলো চলছিল সেগুলো কিন্তু বেশ উপভোগ করছে, এবং বিশেষ করে কিডসদের জন্য যে পার্টি, সেই পার্টির আয়োজনটা কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দের সাথে এখানে আছে। এবং এই মুহূর্তে আমরা যে কর্নারটার সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ম্যাজিক কর্নার, এবং এখানে আপনি দেখছেন যে অভিভাবকরা তাদের যে বাচ্চাদেরকে নিয়ে এসেছিল, তারা যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু তারা মজা করছে এই ম্যাজিক শোতে। এবং এখানে বাচ্চারা যারা এসেছেন তারা কিন্তু সকাল থেকে যে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা বিশ্বে বড়দিন উদযাপিত হচ্ছে, তার সাথে একাত্মতা হয়েছে। এবং আমরা এখানে যারা অভিভাবকরা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখানে শুধুমাত্র যে খ্রিস্টানরা এসেছে তারা না, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু তারা এসেছেন। এবং অভিভাবকরা বলছেন যে আসলে ধর্ম বড় বিষয় না, যে আনন্দ, যে উৎসব, সেই উৎসবটা উপভোগ করার জন্যই কিন্তু তারা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে। এবং ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখছি যে যে কর্নারগুলো আছে, বিশেষ করে সান্তা ক্লজ, যেটা বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ, সেই সান্তা ক্লজকে ঘিরেই কিন্তু তারা ফটো সেশন থেকে শুরু করে অভিনন্দন জানানো সেই কাজটা করেছে। কেউ কেউ তার উইশের কথা সান্তা ক্লজকে জানিয়েছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে গ্রাম বাংলার যেসব ইভেন্টস রয়েছে, সেই ইভেন্টসগুলোও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে, বিশেষ করে পুতুল নাচ, তারপরে হচ্ছে নাগরদোলা, এই আয়োজনগুলো আছে। এবং বাচ্চারা এখনো পর্যন্ত যেটার জন্য ওয়েট করে আছে সেটা হচ্ছে যে সারপ্রাইজ গিফট, যেটা সেই গিফটটার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাজিক শোতে এখন যে বাচ্চারা অবস্থান করছে তারা কিন্তু বেশ উপভোগ করছে, এবং তারা কিন্তু যে ম্যাজিশিয়ানকে তাদের যে বিভিন্ন ধরনের আবদারগুলো আছে সেটা জানাচ্ছে। এবং হোটেল কর্তৃপক্ষ বলেছে যে সারা বছর তারা যে আয়োজনগুলো করে, সেই আয়োজনের মধ্যে কিন্তু এই বড়দিনের উৎসব, বিশেষ করে পার্টি উৎসবটাকে কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে বড়দিনের যে উৎসবের খবর, তার সর্বশেষ। দর্শক, সহকর্মী ফেরদৌস লিপি জানাচ্ছিলেন সোনারগাঁও হোটেল থেকে বড়দিন উদযাপনের খবরাখবর। এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন। ভোর থেকেই গির্জায় গির্জায় প্রার্থনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে দিনটি উদযাপন করা হচ্ছে। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভাটিকাশর গির্জায় বড়দিনের প্রার্থনা হয়। বৃহত্তর ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল পল পনেনকুবি প্রার্থনা পরিচালনা করেন। বড়দিনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ভাটিকাশর গির্জা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। গির্জা এসেছি, গির্জা করেছি, সারাদিন খুব মজা করব, সারাটা দিন অনেক আনন্দে কাটাবো। বোন ভাই সবাইকে নিয়ে আমরা গির্জায় আসছি, তার জন্য আমরা খুবই আনন্দ, এর জন্য বড়দিনের শুভেচ্ছা জানাই। ভোর থেকে খুলনায় বড়দিন উপলক্ষে নগরীর বিভিন্ন গির্জা ও খ্রিস্টান পল্লীতে দেখা যায় প্রার্থনা ও উৎসবের আমেজ। নগরীর সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ ও সোনাডাঙ্গা ব্যাপটিস্ট চার্চ সহ প্রায় 30টি ধর্মীয় প্রতিষ্ঠানে চলে প্রার্থনা এবং গান সহ নানা আনুষ্ঠানিকতা।
সিলেটে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় শুভ বড়দিন। এ উপলক্ষে নয়া সড়কস্থ গির্জায় সকাল থেকে চলে প্রার্থনা। যে কোনো অপশক্তি কখনোই জয়লাভ করতে পারবে না এবং সর্বশক্তিমান ঈশ্বর এর কাছে সব জঙ্গি পরাজিত হবে। আমরা চাই সবার মধ্যে শান্তি, সুশৃঙ্খলতা। বড়দিনের সকালে প্রার্থনা ও প্রভুর আরাধনার ঘণ্টার সঙ্গে সঙ্গে ভক্তরা দলে দলে জড়ো হতে থাকেন রাজশাহীর বিভিন্ন চার্চে। সবচেয়ে বড় প্রার্থনা ও আরাধনা হয় নগরীর বাগানপাড়া ক্যাথিড্রাল ধর্মপল্লীতে। বরিশালে ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা পরিচালনা করেন ফাদার মাইকেল দেউরি। প্রার্থনা শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই জগতের যত পাপ কালিমা, যত অন্যায় সব যেন ধুয়ে মুছে যায়। আমাদের এই প্রার্থনায় যেন সকলের মুক্তি মেলে। এছাড়া রংপুর, নাটোর ও যশোর সহ দেশের বিভিন্ন গির্জায় উদযাপিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণে এখন মুখর বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে সাগর তীর। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোথাও যেন পা ফেলার জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে টানা ছুটিতে এমন দৃশ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের সব পয়েন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকতে গোসল, প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হই হুল্লোড়ে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। এ যেন মিলন মেলায় পরিণত হয়েছে পুরো সাগর তীর। 2016 সালে যত রকমের গ্লানি আছে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এনজয় করতে পারি, সেই জন্য আমরা আজকে কক্সবাজারে ট্যুরে আসা। বাচ্চারা তো সবসময় স্কুল নিয়ে বিজি থাকে, ওদেরও খুব মজা করার খুব একটা সময় হয় না। ডিসেম্বরটাই সময়, পরীক্ষার পরে ওদেরকে মজা করার জন্য ওদেরকে নিয়ে আসছি। আমাদের বন্ধ চলতেছে, বাবা মার সাথে এনজয় করতেছি, ফ্যামিলি সহ সবাই এখানে আর কি ঘুরতে আসছি, ভালোভাবে মৌসুমটা ভালোভাবে উপভোগ করার জন্য। কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটায় সমুদ্র স্নানে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানালেন এ লাইফগার্ড কর্মী। দুইটা বিচে আমরা কাজ করি লাইফগার্ডটা, যে জায়গায় লাল এবং হলুদ ফ্ল্যাগ থাকে। তো সবার প্রতি একটা অনুরোধই থাকবে, এই জায়গায় এসে গোসল করে যাতে আমরা যারা লাইফগার্ড আছে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি। আর টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে। ছুটিতে লক্ষাধিক টুরিস্ট কক্সবাজারে আছেন, কোনো হোটেল, মোটেল, কটেজ, গেস্ট হাউস কোথাও কিন্তু কোনো রুম ফাঁকা নেই। প্রচন্ড রকমের চাপ রয়েছে এবং চাপের মধ্যে আমরা কিন্তু নিরাপত্তাতে হিমশিম খাচ্ছি। তারপরেও আমরা আমাদের 120 জন ফোর্স কাজ করছে। পর্যটন কর্পোরেশনের দেওয়া তথ্য মতে কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটকের থাকার ব্যবস্থা আছে। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। কাল শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। জয় দিয়ে শুরুর লক্ষ্য টাইগারদের, চ্যালেঞ্জিং সিরিজের প্রত্যাশা স্বাগতিকদের। পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে সাভারের আশুলিয়ার 55টি পোশাক কারখানা। এদিকে শ্রমিক উস্কানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত 7টি মামলা হয়েছে। সকালে কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখে ফিরে যান তারা। একই সঙ্গে বেশ কিছু কারখানায় প্রায় 100 শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেখা যায়। শ্রমিকরা অভিযোগ করেন, তারা কাজে যোগ দিতে চাইলেও মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। ন্যূনতম বেতন 10,000 টাকার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত 21 ডিসেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের 55টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। আমরা প্রত্যেক দিনই কেটে আসি, কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তারাই বন্ধ করছে, তারাই বলতেছে হাজিরা দেব না এবং এটি করব না। ফ্যাক্টরি একটা মাল শিপমেন্ট গেলে এটা মালিকেরই লাভ, আমাদেরও লাভ। শিপমেন্ট যদি না দেয় তাহলে আমরা পেটে ভাত কেমনে দেবো? কারখানা বন্ধ বা খোলার বিষয়টা আসলে মালিক বিজিএমএ তাদের, তো তাহলে তাদের মেসেজটা আমরা বিজিএমএ বা সংশ্লিষ্ট যে মালিক আছে বা শ্রম মন্ত্রণালয়, তাদের অনুভূতিটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আশুলিয়ায় বন্ধ হওয়া পোশাক কারখানা খুলে দিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন। সকালে প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ মিছিল করে সংগঠনটি। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 16,000 টাকা নির্ধারণ করার জন্য মজুরি কমিশনকে অনুরোধ জানানো হয়। এছাড়া গ্রেফতার হওয়া শ্রমিক ও নেতৃবৃন্দের মুক্তি সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার সকাল 10টায় প্রেস ক্লাবে সমাবেশের ঘোষণা দেন তারা। সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল করে শ্রমিক ও সংগঠনের নেতারা। মনে রাখবেন, কিন্তু তারা কি করলেন?
আমার বললেই প্রত্যাহার করে কারখানা চালু করেন। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। নিজস্ব মাধ্যমে সারা দেশের 64টি সেন্টারে পাট কিনবে প্রতিষ্ঠানটি। চলতি মাসে প্রাথমিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। বিজেএমসি বলছে এতে লাভবান হবেন পাট চাষিরা। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি কমবে দুর্নীতিও। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে উৎপাদিত পাটের প্রায় 60% কিনে থাকে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। উৎপাদিত এলাকায় 1.5 শতাধিক পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পাট কিনত প্রতিষ্ঠানটি। এতে কেন্দ্রগুলোর জন্যই প্রতি বছর ব্যয় হতো 40 কোটি টাকা। তবে এবার ব্যয় ও দুর্নীতি কমিয়ে আনতে পাট ক্রয় কেন্দ্রের সংখ্যা কমানোর পাশাপাশি নেওয়া হয়েছে SMS পদ্ধতির মাধ্যমে কৃষকের কাছ থেকে পাট কেনার উদ্যোগ। বিজেএমসি বলছে এতে লাভবান হবে কৃষক। মোবাইল ফোনের মাধ্যমে পাট সম্পর্কে তারা তথ্য জানতে পারবে। যেমন কৃষক সে তার পাট কিরকম পাট তার কাছে আছে, কি পরিমাণ পাট বিক্রি করতে চায়, আজকে পাটের মূল্য কত আছে, বিজেএমসি কত নির্ধারণ করছে, এই তথ্যগুলো সে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবে। এখানে মিডলম্যান যে লাভটা করে, আমরা অনেক সময় বলি যে মিডলম্যান এক্সপ্লয়েট করে, সেই এক্সপ্লয়টেশনের এটা কমে আসবে। একই সঙ্গে মিলগুলোতে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে পাট কেনা সহ বিভিন্ন কার্যক্রমের পর্যবেক্ষণ সহজ হবে বলে জানান এই কর্মকর্তা। সকল পার্চেস সেন্টারগুলোতে একটা করে ট্যাব দিয়েছি, তারা ওই যে পরিমাণ পাট ডেইলি যে ক্রয়টা করবে সেটা ওখানে এন্ট্রি দিবে, আমরা এখান থেকে মনিটর করতে পারবো যে তারা কি পরিমাণ পাট কিনছে। স্থানীয় পর্যায় থেকে কৃষককে প্রথমে নিজ ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর SMS করবে বিজেএমসির 16345 নাম্বারে। যদি বিক্রি ও দাম জানতে চাই সেক্ষেত্রে সেল এবং দর জানতে রেট লিখে পাঠাতে হবে একই নাম্বারে। দর জানানোর পরের SMS এ নিকটস্থ এজেন্ট ইনচার্জের নাম এবং মোবাইল নাম্বার দেয়া হবে এবং চেক বা বিকাশের মাধ্যমে পাট বিক্রির টাকা পরিশোধ করা হবে বিক্রেতাকে। সরকারের পক্ষ থেকে কৃষকের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হলেও তা লুফে নেওয়ার জন্য সবসময় ওত পেতে থাকে একটি অসাধু চক্র। তাই সুষ্ঠুভাবে এসব কার্যক্রম পরিচালনার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সাপোর্টটা সরকারের থেকে দেওয়ার চেষ্টা করে কৃষককে, একটা চক্র যোগ সাজস করে কিন্তু সেই সুবিধাটা নিয়ে নেয়। আপনি দেখবেন যে বিজিএমসির মধ্যেই কিন্তু আপনার এই চক্র যোগ সাজস আছে। এখন কতটা কার্যকর ভাবে এটা করতে পারবে তার উপর নির্ভর করবে এর আপনার বেনিফিট। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, বরং নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কোমলমতি শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না যায় সেজন্য শিক্ষক অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। জঙ্গিরা কিন্তু এখনো গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আবার একটা মরণ ছবল মারার চেষ্টা করছে গোপনে। কাজেই আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানরা কি করে আপনার লক্ষ্য রাখবেন। কেননা তো মাদ্রাসার শিক্ষকের জঙ্গি না। আপনার সন্তানদের গতিবিধি আপনি লক্ষ্য রাখবেন। সন্তানদের হঠাৎ যদি কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেন আপনার সন্তানদের মধ্যে, বা একটা ছাত্র যদি তার সহপাঠীর মধ্যে হঠাৎ যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে, তাহলেই মনে করবেন যে সেই ছেলেটি হয়তো বিরোধ হয়ে গেছে। মামলা জটকে দুরারোগ্য ব্যাধির সঙ্গে তুলনা করে দ্রুত নিষ্পত্তি করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি SK সিনহা। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচার বিভাগীয় সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিচারকদের যথাসময়ে এজলাসে বসা এবং দায়িত্ব সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তায় বিভিন্ন বেসরকারি সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি ইনায়েতুর রহিম। আমাদের অবশ্যই মামলা জটে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে। এজন্য আপনাদের পরিহার করতে হবে অপ্রয়োজনীয় সময়দানের সংস্কৃতি। আদালতের পুরো সময়কে বিচার কাজে ব্যয় করতে হবে। আমি শুনতে পাই কোন কোন জেলা জজ মধ্যাহ্ন বিরতির পর আদৌ বিচার কাজে বসেন না। এটা আদৌ গ্রহণযোগ্য নয়। বরিশাল স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজের 37 ঘণ্টা পর পঞ্চম শ্রেণীর ছাত্রী সিদরাতুল মুনতাহা সাহেরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সকাল 8:30টার দিকে কড়াইতলা নদীর সাহেবের হাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ফায়ার সার্ভিস। স্বজনরা জানান, গত শুক্রবার রাতে কড়াইতলা নদীর সাহেবের হাট এলাকায় দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে 5 জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। ঘটনাস্থলেই নাশপাতি বেগম এবং মারা যান। এই ঘটনায় নিখোঁজ হয় 5ম শ্রেণীর ছাত্রী সিদ্রাতুল মুনতাহা সাহেরি। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কড়াইতলা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ সাইরিল রাজ আমরা আজ সকাল 8টা নাগাদ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। স্পিডবোট দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ পুলিশের সহায়তায় আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধার কার্যক্রম শুরু করে প্রথম দিন তার মায়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি। দেশের বাইরের খবর। 92 জন আরোহী নিয়ে রাশিয়ার সোচি থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে রুশ সামরিক বিমান TU-154। বিমানটির ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের সোচি উপকূলে পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 84 যাত্রী এবং 8 জন ক্রু নিয়ে রাশিয়ার সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। এতে 9 জন সাংবাদিক এবং সামরিক বাহিনীর বাদক দল ছিল, যারা সিরিয়ায় নববর্ষ উপলক্ষে কনসার্টে যোগ দিতে যাচ্ছিল। সোচির বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধ্বংসাবশেষ পাওয়ার খবর নিশ্চিত করে। বিমানের ধ্বংসাবশেষের আশপাশে উদ্ধারকর্মীরা জীবিত কাউকে খুঁজে পায়নি। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে। বিমান উড্ডয়নের আগে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা না নেওয়ার প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে তদন্ত কমিটি। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ, যদিও নিউজিল্যান্ডের কন্ডিশনে তা বেশ কঠিন হবে বলেই মানছেন অধিনায়ক মাশরাফি। আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টাইগারদের সমীহ করছে স্বাগতিক নিউজিল্যান্ডও। কোচ মাইক হ্যাসনের প্রত্যাশা চ্যালেঞ্জিং সিরিজের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় কাল ভোর 4টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যে শব্দটি, তা হলো কন্ডিশন। বিশ্বকাপ বাদে তাসমান সাগর পাড়ে বাংলাদেশের আগের সফর দুটি ছিল একেবারেই বিবর্ণ। তাই 2 বছর পর দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজটি সেই আক্ষেপ ঘোচানোর সঙ্গে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সত্যিকারের বড় দল হয়ে ওঠার মঞ্চ। নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের ভাবনার কারণ হলেও স্বস্তি হয়ে এসেছে মুস্তাফিজের শতভাগ ফিটনেসের খবর। যদিও প্রথম ওয়ানডেতে তিনি খেলবেন কিনা তা নির্ভর করছে ফিজের ওপরই। তবে হ্যাগলি ওভালে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দারের। কন্ডিশনের বৈরিতার সঙ্গে প্রথম ওয়ানডেতেও জয়ের লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, সব যে কোনো টুর্নামেন্ট না, মানে ওয়ান সিরিজে সবসময় ইম্পর্টেন্ট থাকে। কারণ 3 ম্যাচে প্রথমটা যদি ভালোর মতো বের হয়ে যাওয়া যায় তখন অনেক সুবিধা থাকে। সো অবভিয়াসলি আমরা চেষ্টা করবো সেরকম। কালকে হয়তো একটু ক্লাউডি থাকবে এবং যেটা ওয়েদার ফোকাসড আছে, সো এখন ওইগুলো অ্যাডজাস্ট করে খেলতে হবে। আর ফর দ্য বেস্ট, আশা করছি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। আমি ফিজিওর সঙ্গে কথা বলেছি। মুস্তাফিজ খেলার জন্য শতভাগ ফিট, তবে সে খেলবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার উপর। ঘরের মাঠে নিউজিল্যান্ড ভালো খেললেও সবশেষ 2টি ওডিআই সিরিজে তারা হেরেছে বেশ বাজেভাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল হ্যাডলি ট্রফিতে হোয়াইট ওয়াশ হয়েছে ব্ল্যাক ক্যাপসরা। অবশ্য কিউই কোচ মাইক হ্যাসন আত্মবিশ্বাসী এই সিরিজে ঘুরে দাঁড়াবে তার দল, যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মাশরাফিদের সমীহ করছেন স্বাগতিক কোচ। They got a lot of really good performers, and they certainly performed a lot better away from home than perhaps they were 4 or 5 years ago. So, look, they're going to be a real challenge for us. নিউজিল্যান্ডের বিপক্ষে 25 ওয়ানডে খেলে পাওয়া 8 জয়ের সবগুলোই দেশের মাটিতে। এবার পালা ভিন দেশে টাইগারদের গর্জে ওঠার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় বোমা নিষ্ক্রিয় করতে কাজ করছে পুলিশ। এখনো পড়ে আছে এক জঙ্গির লাশ। নজরদারিতে পলাতক জঙ্গিরা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 6 মাসের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের অসংখ্য মামলা। অবহেলা আর অনিয়মই কারণ বলছেন বিশিষ্টজনরা। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ বিজেএমসির। লাভবান হবেন চাষি। সুষ্ঠু পরিচালনা না হলে ভেস্তে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের।
92 জন আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত। সোচি উপকূলে পাওয়া গেছে ধ্বংসাবশেষ। অসাম্প্রদায়িক চেতনায় সারা বিশ্বে উদযাপিত হচ্ছে বড়দিন। বর্ণিল সাজে সাজানো হয়েছে দেশের বিভিন্ন গির্জা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।